নমস্কার। আজকে এই স্মরণ সভায় আগত সকল বিশিষ্ট মানুষকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আমরা আজকে এখানে এসেছি আপনাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, শ্রদ্ধেয় প্রয়াত আইজি শ্রী পঙ্কজ দত্ত মহাশয়কে স্মরণ করতে। তার আজকে প্রথম মৃত্যুবার্ষিকী। ইন্দ্রাণীর আমার অত্যন্ত প্রিয় বন্ধু, ভগ্নী প্রতিম। পঙ্কজবাবুর সাথে যে সাক্ষাৎ হয়েছিল তারপর থেকে তার পরিচয় অনেক দিন আমার সাথে ছিল। তার সময় অসময় তার কাছ থেকে অনেক পরামর্শ পেয়েছি এবং উনি যখন চলে যান তখন বিশ্বাস করতে পারিনি। এবং যেভাবে উনি চলে গেছেন আমরা ধিক্কার জানাই। যেভাবে একজন এই রকম সাহসী আপসহীন মানুষকে হত্যা করা হলো, হত্যাই বলবো, যে চক্রান্তর বীজ ছড়িয়ে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তাকে আহত করে তার হত্যালীলা সম্পন্ন করা হলো, তাকে অসুস্থ করে ফেলা হলো। তাকে কোন ভাষায় ধিক্কার জানাবো জানি না। আজকে এই চরম বিপদের সময় মানবিকতা যখন বিপন্ন, যখন সমস্ত উন্নয়ন বিপন্ন, নারী বিপন্ন, সমস্ত শ্রেণীর মানুষ বিপন্ন, তখন ওনার প্রয়োজন আমাদের কাছে আরও বেশি করে অনুভব করছি। আজকে এই সভায় এসে যখন আজকে অভয়ের বাবা মার সাথে দেখা এর আগেও হয়েছে, আজকে আবার দেখতে পেলাম। জানি না তাদের কি বলে আমরা সান্ত্বনা দেওয়ার ভাষা পাচ্ছি না। কারণ আমরা দাবি করা সত্ত্বেও, লক্ষ কোটি মানুষ লড়াই করা সত্ত্বেও আসল অপরাধীরা ধরা পড়েনি, তাদের শাস্তি হয়নি। এবং যতদিন এই প্রশাসনিক ব্যবস্থা থাকবে তাদের শাস্তি হবে না। সেই জন্যেই আমার মনের মধ্যে খালি ঘুরে ঘুরে আসছে যে পঙ্কজবাবু যদি আজকে থাকতেন বিজয় এখানে আমাদের মধ্যে, তাকে ঘিরে যে একটা লড়াই আমরা তৈরি করতে পারতাম, তার বড্ড বেশি আমরা অভাব বোধ করছি। কিন্তু পঙ্কজবাবু নেই, কিন্তু আমরা রয়েছি। আমরা তার আরব্ধ কাজ যদি সমাপ্ত করতে পারি তবেই তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। আমি ইন্দ্রাণীকে আমার ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি এবং পঙ্কজবাবুর প্রতি আমার অসীম শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। নমস্কার। যারা আমার বয়সে বড় আছেন তাদের প্রণাম জানাচ্ছি। অনেকেই হয়তো আমার মুখটা চেনেন। কিছুদিন আমি বাইরে বেরোতে পারিনি, আমার শরীর খারাপের জন্য আমি বেরোতে পারছি না, তাই অনেকের থেকে ডিটাচ হয়ে যাচ্ছি। পঙ্কজবাবুর সাথেও আমার সাথে খুব ভালো চেনা জানা ছিল। 2011-তে যখন আমার স্বামী মার্ডার হন, ওনাকে রাজ্যেরই এক মন্ত্রী ওনাকে গুলি করে মেরে ফেলেন, মানে দেহটা ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। সেই সময় কোনো এক চ্যানেলে ওনার সাথে আমার আলাপ হয়েছিল, আমরা একসঙ্গে বসেছিলাম। তারপর থেকে বিভিন্ন জায়গায় আমি গেছি। দাদা যেখানেই দেখেছেন আমাকে একটা কথা বলেছেন যে দেখো, তুমি একটা এত বড় লড়াই লড়ছো, তোমাকে কিন্তু বেঁচে থাকতে হবে, সবার আগে তুমি বেঁচে থাকো, এটা তোমার সবার আগে দরকার। কিন্তু ওনার কথাটা শুনে আমি উজ্জীবিত হতাম। কিন্তু বেঁচে থাকাটা যে কি মহা মুশকিল ব্যাপার না, এটা কাউকে বলে বোঝানো যাবে না। আজকে ডাক্তারবাবু এখানে বলছিলেন, নিউরোসায়েন্সের একজন ডাক্তারবাবু বলছিলেন যে শিরদাঁড়ার কথা বলছিলেন। এই 15 বছর ধরে শিরদাঁড়াটাকে সোজা রাখতে রাখতে না এটা এমন অবস্থা হয়ে গেছে, এখন মনে হচ্ছে শিরদাঁড়াটা উল্টো দিকে বেঁকে যাবে, উল্টো দিকে বেঁকে যাবে, এইরকম একটা অবস্থার মধ্যে পৌঁছেছি। কারণ আমাদের বর্তমানে আমাদের এই যে একটা অবস্থা চলছে, মৎস্যন্যায় চলছে, সেখানে আমাদের এমন একটা পোকা আছে যে পোকা কামড়ালে তার বিষ ঝরানো যায় না, তার বিষ আপনি কোনো রকমভাবেই ছড়াতে পারবেন না। এই যে এখানে বসে রয়েছেন দুজন, ওনার মা বাবার সাথে আমার আলাপ করার বহু ইচ্ছা ছিল, কিন্তু আমি পারিনি। আমার শরীর খারাপ ছিল বলে আমি বাড়ি থেকে বেরোতে পারি না এখন সেরকমভাবে, অসুস্থ হয়ে গেছি। কিন্তু লড়াই আমার চলছে, 15 বছরের লড়াই আমার চলছে, চলবে, যতদিন না আমি প্রমাণ করতে পারবো যে এই সরকার আমার স্বামীকে মেরেছে কোনো একটা ভালো কাজ করার জন্য,
তিনি চেয়েছিলেন একটা বিরাট জলাভূমি, 1200 বিঘা জলাভূমিকে যেন না বোঝানো হয় ছাই দিয়ে, তার জন্য তাকে মরতে হয়েছিল। আমি চাই এদের সাজা হোক, এবং সাজা আমি যেভাবেই হোক সাজা আমি দেব। অনেকখানি আমি এগিয়ে গেছি, সিবিআই তদন্ত চলছে, সিবিআইয়ের কাছেও অনেক আমি পজিটিভ কথাবার্তা শুনেছি, তারাও আসে, বাড়িতে যোগাযোগ রাখে তারা। একটা মজার কথা, কিন্তু আমি যে বলি, প্রথম দিন আমি বলেছিলাম আমার স্বামী যখন মারা গেছিল, আমি যখন খবরটা পেয়েছিলাম, আমি ভাত বসিয়েছি, আমাকে একজন ফোন করে বলছে যে তপনদার গুলি লেগেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে গেছি আমার বড় মেয়েকে নিয়ে, আমাকে কেউ যেতে দেবে না ওখানে। আমি যখন গেছি ওখানে দেখছি রক্তে পুরো জায়গা লাল হয়ে পড়ে রয়েছে, ঠিক আছে? এবং যে মেরেছে সে ফোন করে বলছে সিপিএমের 5-7 নেতার নাম আমাকে বলে দিল, বললো তুমি এদের বলো, এদের নামটা, এরা তোমার স্বামীকে মেরেছে। আমি বললাম না, আমার স্বামীকে এরা মারেনি, আপনি মেরেছেন আমার স্বামীকে, আপনি আমার স্বামীকে মেরেছেন, আপনার লোকেরা আমার স্বামীকে মেরেছে। কথা কিন্তু সেদিন সেই স্থানে দাঁড়িয়ে আমি বলেছিলাম। এতটুকু ভয় আমি পাইনি। ভয় পাওয়ার কী আছে বলুন? মেরে ফেলবে তো, আমার স্বামীকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলবে, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে তাদের মেরে ফেলবে। এমনিতেই আমার জীবন থেকে 15টা বছর চলে গেছে, মানে কিভাবে চলে গেছে আমি সেটা বলতে পারবো না, আপনাদের গুছিয়ে বলতে পারবো না যে আমি কি করেছি। 15 বছরের মধ্যে আমি পুজোর সময় বাচ্চাদের একটা জামা কিনে দিতে পেরেছি কিনা সেটাও আমি বলতে পারবো না, কিন্তু আমাকে লড়াইটা লড়তে হয়েছে। দুজন মানুষ আমাকে খুব সাহায্য করেছেন, একজন হচ্ছেন বিকাশ ভট্টাচার্য, তাকে আমি মনে করি ভগবান। তিনি আমাকে ডেকে নিয়ে গেছেন, বলেছেন আমার ফিস দিতে হবে না, আমি আপনার জন্য লড়াই করব, যতটা যেতে হয় যাব। তার ফিস কোনো দিনও আমি দিইনি, তিনি লড়াই করেছেন। আরেকজন হচ্ছেন সুপ্রিম কোর্টের যিনি ছিলেন মিস্টার গাঙ্গুলি, চিফ জাস্টিস ছিলেন অশোক গাঙ্গুলি, উনিও আমাকে অনেক সাহস দিয়েছেন। তাছাড়াও প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ যারা দাদা আমাকে যেখানেই দেখেছেন সেখানেই সাবধান করেছে, তুমি কিন্তু সাবধানে থাকবে, তোমাকে এই লড়াই লড়তে গেলে তোমাকে কিন্তু বেঁচে থাকতে হবে, এই একটা কথা উনি আমার মাথায় ঢুকিয়ে দিয়ে গেছেন যে আমি খাই না খাই, পড়ি না পড়ি, অসুখ বিসুখ হোক, যাই হোক, এদের যদি শেষ করতে হয় আমাকে কিন্তু আগে বেঁচে থাকতে হবে। এই কথাটা উনি আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন সেদিন। উনি যেদিন মারা যান সেদিন খুব দুঃখ পেয়েছি আমি। মাঝে মাঝে ওনাদের মেয়ে যখন মারা যান তখন আমি বাড়ি থেকে বেরোতে পারি না, আমি ফোন করে রিপোর্টারদের বলতাম যে এই কাজ করতে বলেছে, এই কাজ করবে না, ওদের বলো ওরা যেন এই কাজ না করে। আমার সাথেও অনেক কিছু হয়েছে, আমাকে বহুবার রিভলভার নিয়ে তাড়া করা হয়েছে, আমি ডাকাতি করেছি বলে আমাকে জেলে পোড়া হয়েছে। 3 দিন আমি জেলে ছিলাম, অসহ্যভাবে মারা হয়েছে। কিভাবে যে মেরেছে আপনারা চিন্তা করতে পারবেন না। একটা গাড়ির নিচে সিটের তলায় আমার মাথাটা ঢুকিয়ে দিয়ে আমার কোমরে বুট দিয়ে শুধু লাথি মারা হয়েছে। আজকে আমি ঠিক মতো মানে কি বলবো, আপনার এখানে 8 ঘন্টা 45 মিনিট দাঁড়ালেই আমার খুব শরীর খারাপ হয়ে যায়, খুব যন্ত্রণা শুরু হয়ে যায়। তবু একটা জিনিসের জন্য আমি লড়াই করছি, যে মানুষ জানুক ভয় পাওয়ার দরকার নেই, ভয় না পেয়ে যদি এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু সফলতা পাওয়া যাবে। আমার কাজে যে সফলতা আছে সেটা হচ্ছে 2বার, আপনারা যদি কেউ এখানে লয়ার থাকেন জানবেন যে আমার কেসের 1বার হিয়ারিং হয়ে গেছে অলরেডি, সবাইকে ছেড়ে দিয়েছে বেকসুর খালাস বলে। তারপরেও আমি কেস করেছি, আমি সুপ্রিম কোর্ট থেকে আমার আবার হিয়ারিং হবে সেটা আমি ছিনিয়ে আনতে পেরেছি, যে 2বার আমার হিয়ারিং, 2য় হবে, যেটা কোনোদিনও হয় না। আর যদি আমার 2য়বার হিয়ারিং হবে বলে অনেক মানুষ আছে তারা কিন্তু এই সুযোগটা তারা পাবে। আরও 2-1টা আমাকে যারা আইনজ্ঞ আছেন তারা বুঝিয়েছেন,
আরও দুটো তিনটে আইনের খাতায় আসবে, বইয়ে আসবে, যেখান থেকে মানুষ অনেক সুবিধা পাবে। আমাদের মতো মানুষরা যারা অবহেলিত, যারা দুর্বল, তারা কিন্তু সাহায্য পাবে। আজকে দাদার এই স্মরণসভায় এসে কথাগুলো আমার বলতে ইচ্ছা করলো না, কিন্তু অনেক দিন বলিনি। এই মাটার কাছে আমার বারবার যেতে ইচ্ছা করেছে, আমি পারিনি। আমি মিথ্যা কথা বলি না কোনোদিনও। আমি শারীরিকভাবে আমি মানে এখন একদম ক্লান্ত হয়ে গেছি, এবং অর্থনৈতিকভাবে আমাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে আমি পঙ্গু হয়ে গেছি। আমি চাইলেও সব কাজ করতে পারি না, চাইলেও আমি সব কাজ করতে পারি না। নমস্কার। প্রতিরোধ, জাগরণ, রিজেনারেশন এবং মাথা উঁচু করে চলা, কারোর কাছে মাথা নিচু করা। আগামী দিন কিন্তু এই আন্দোলন কমবে না। আর কবে